আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আশা করি পুরো সময় জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। আজকে তাহলে আমরা মূল পাঠে ফিরে যাই। এই যে গ্যাসসমূহ হচ্ছে প্রকৃতির অতি সাধারণ উপাদান। তোমরা জানো যে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এরকম অসংখ্য উপাদান রয়েছে। এই উপাদানগুলোর এক একটির আণবিক ভর এক এক রকম, তাদের সংকেত, তারপরে অণুর আকার আকৃতির মধ্যে কিন্তু যথেষ্ট ভিন্নতা রয়েছে। এত কিছুর পরেও কিন্তু এই গ্যাসসমূহের মধ্যে একটা সাদৃশ্য গুণ রয়েছে, যে কারণে এদের এই ব্যবহার এবং আচরণ একই রকমের হয়ে থাকে। সেই প্রাগ ঐতিহাসিক কাল থেকেই এই রসায়নবিদরা চেষ্টা করেছেন যে গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে একটি ধারণা প্রদান করার জন্য, এবং এক্ষেত্রে যাদের নাম উল্লেখ না করলেই নয় তাদের মধ্যে রয়েছেন নিউটন, বার্নৌলি, ক্লসিয়াস, ম্যাক্সওয়েল। এই সকল রসায়নবিদরা চেষ্টা করেছেন, কিন্তু এই গ্যাসের গতিতত্ত্বের এই বর্তমান যে অবস্থাটি, সেই অবস্থা আসার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ম্যাক্সওয়েল এবং বোল্টজম্যান। তাহলে চলো আমরা এ পর্যায়ে দেখি যে সেই গতিতত্ত্বের স্বীকার্যের মূল বিষয়গুলো কী ছিল। প্রথমেই যেটা বলা হয়েছে যে গ্যাসের অণুসমূহ গোলাকার, কঠিন এবং সম্পূর্ণ স্থিতিস্থাপক, যে কারণে অণুসমূহ ইতস্তত লক্ষ্যহীনভাবে ছোটাছুটি করতে থাকে, এবং এরকম ছোটাছুটি করার কারণে অণুসমূহ পরস্পরের সাথে এবং এমনকি পাত্রের দেওয়ালের সাথে অবিরাম সংঘর্ষের সৃষ্টি করে। আর এই সংঘর্ষের পরিমাণ যত বেশি হয়, গ্যাসের চাপের পরিমাণও কিন্তু তত বেশি হয়। সাধারণত গ্যাসের চাপ বলতে আধার বলতে যে পাত্রের মধ্যে গ্যাস থাকে সেটাকে বলা হয়ে থাকে গ্যাস আধার। সেই গ্যাস আধারের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুসমূহ যে চাপ প্রয়োগ করে সেটাকে বলা হয়ে থাকে গ্যাসের চাপ। এরপরে আছে যেমন গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতীব নগণ্য। তারপর বলা হয়েছে যে গ্যাস অণুসমূহ এর মধ্যে আকর্ষণ বিকর্ষণ অত্যন্ত নগণ্য বলার কারণ হচ্ছে যে গ্যাস অণুসমূহের যে আন্তঃআণবিক দূরত্ব এতটাই বেশি থাকে যে সেই সেন্সে বলা হয়েছে যে গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। তারপরে আরেকটি স্বীকার্যে বলা হয়েছে যে গ্যাস অণুসমূহের মোট গতিশক্তি বা গ্যাস অণুসমূহের প্রতিটি অণুর গড় গতিশক্তি হচ্ছে গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। তারপরে বলা হয়েছে যে গ্যাস অণুসমূহের যে পরপর যে দুটি অণুর মধ্যে যে সংঘর্ষ সৃষ্টি হয়, সেই সংঘর্ষের জন্য যে সময়টা, সেই সময়টা সংঘর্ষের মধ্যবর্তী যে সময় তার তুলনায় হচ্ছে অত্যন্ত নগণ্য। পরপর দুটি সংঘর্ষের ফলে গ্যাস অণুসমূহ যে পথ অতিক্রম করে সেটাকে বলা হয়ে থাকে মুক্ত পথ, এবং সকল মুক্ত পথের গড় মানকে বলা হয়ে থাকে গড় মুক্ত পথ। তারপরে আরেকটি স্বীকার্য এরকমটা বলা হয়েছে যে গ্যাস এই অণুসমূহের যে গতি রয়েছে সেই গতির উপর এই অভিকর্ষ বলের কোনো প্রভাব নেই। তবে এই যে গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে যে ওনাদের যে বক্তব্য, এই গতীয় তত্ত্বের যে এগুলোকে স্বীকার্য বলা হয়ে থাকে, এই স্বীকার্যসমূহের আলোকে আদর্শ গ্যাসের জন্য একটি গতীয় সমীকরণ প্রতিষ্ঠা করা হয়েছে, এবং যে সমীকরণটি প্রতিষ্ঠা করেছেন বিজ্ঞানী ক্লসিয়াস, সেই সমীকরণটি হচ্ছে এরকম: পিভি, কলমটা একটু চেঞ্জ করতে হচ্ছে, পিভি সমান হচ্ছে 1/3 mn² এটা কি
আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বলা হয়ে থাকে। এখন যেটা আমরা শিকার্যের মধ্যেই বললাম যে গ্যাস অণুসমূহ অতি দ্রুত গতিতে অবিরাম অণুসমূহের মধ্যে সংঘর্ষ হয় এবং সেক্ষেত্রে অণুসমূহের মধ্যে যে গতিবেগ থাকে সেই গতিবেগকে তিনটি ভাবে প্রকাশ করা যায়। তার মধ্যে এক নম্বর হচ্ছে সাধারণ, যেটা আমরা বলি গড় গতিবেগ, 2 হচ্ছে বর্গমূল গড় বর্গ বেগ এবং 3 হচ্ছে সম্ভাব্যতম গতিবেগ। প্রথমে আসি গড় গতিবেগ কি। গড় গতিবেগ বলতে এটাই বোঝানো হয়েছে গ্যাস অণুসমূহের যে বিভিন্ন গতিবেগ রয়েছে সেই গতিবেগসমূহের পাটিগণিতীয় যে গড় সেটাকেই বলা হচ্ছে গড় গতিবেগ। ধরো আমরা n সংখ্যক অণুর গতিবেগকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, যেমন C1, C2, C3, Cn এরকম যদি হয়, সেক্ষেত্রে আমাদের পাটিগণিতীয় গড় হবে অণুসমূহের গতিবেগের গড় মান, অর্থাৎ অণুর সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে সেটাই হচ্ছে আমাদের গড় গতিবেগ। গড় গতিবেগকে সি বার দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এখানে লক্ষ্য করা যে গ্যাস অণুসমূহের n সংখ্যক অণু ছিল, সেই অণুগুলোর গতিবেগের এই যোগফলের আমাদের অণুর সংখ্যা হচ্ছে n দিয়ে ভাগ দিলেই যে মানটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে গড় গতিবেগ, যেটাকে সি বার দিয়ে প্রকাশ করা হচ্ছে। এরপরে আসি বর্গমূল গড় বর্গ বেগ, বা যেটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে RMS বেগ। তোমরা এখানে লক্ষ্য করো যে আমাদের এই যে উপরের যে সমীকরণটি আছে যে PV = 1/3 mc², এখানে এই আদর্শ গ্যাসের গতীয় সমীকরণের মধ্যে লক্ষ্য করো P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে আমাদের এই আয়তন, M হচ্ছে প্রতিটি অণুর ভর, আর N হচ্ছে এই অণুর সংখ্যা, আর C হচ্ছে সেটা RMS বেগ, বা যাকে আমরা বলছি বর্গমূল গড় বর্গ বেগ। এখন এই বর্গমূল গড় বর্গ বেগ বলতে কি বোঝানো হয়েছে? বর্গমূল গড় বর্গ বেগ বলতে এটাই বোঝানো হয়েছে যে গ্যাস অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের যে বর্গমূল সেটাকেই বলা হয়ে থাকে বর্গমূল গড় বর্গ বেগ। এখানে লক্ষ্য করো যে আমাদের আগে লেখা ছিল যে আমাদের যে গতিবেগগুলো রয়েছে সেই গতিবেগগুলোকে আমরা বর্গ করলাম, দেখো স্কোয়ার দিয়ে দিলাম, বর্গ করলাম। তবে বর্গ করে তাদের যোগ করলাম, করার পরে অণুর সংখ্যা হচ্ছে n, সেটা দিয়ে ভাগ দিলাম, এবং এরপরে এটাকে যদি আমরা বর্গমূল করি, এখানে আমরা রুট দিয়ে দিই, সমান হচ্ছে সি সমান হচ্ছে √C1² C2² C3² Cn² ডিভাইড বাই হচ্ছে n। তাহলে অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের যে গড় মান, অর্থাৎ অণুর সংখ্যা দিয়ে ভাগ দিবে গড় মান বের হলো, তারপর আমরা এখানে একটা রুট দিয়ে দিলাম, তাহলে যে বর্গমূল বের হলো সেটি হচ্ছে RMS বেগ বা বর্গমূল গড় বর্গ বেগ, যাকে সি দিয়ে প্রকাশ করে। এটি হচ্ছে আমাদের সেই সি। এখন দেখো যে এই বর্গমূল গড় বর্গ বেগকে তোমাদের গাণিতিক সমস্যার সমাধান করার জন্য অনেক সময় আমাদের একটি সমীকরণ প্রয়োজন হয়। সেই সমীকরণটি কিন্তু আমরা খুব সহজেই আমরা এখান থেকে বের করতে পারি। এখানে লক্ষ্য করো তোমরা, আমি এখান থেকে যাচ্ছি যে PV সমান হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা 1/3। এখানে লক্ষ্য করো যে একটি অণুর ভর n, আর অণুর সংখ্যা যদি n হয় তাহলে mn হচ্ছে অণুসমূহের মোট ভর। এটাকে আমরা ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করলাম, তাহলে mc²। এখানে হচ্ছে mn সমান হচ্ছে m, এটা আমরা গুণ করে ফেলে C² সমান হচ্ছে
3pv ডিভাইড বাই হচ্ছে m। অতএব c সমান হচ্ছে √3pv বাই m সমান হচ্ছে 3RT বাই m। এটার কারণ হচ্ছে যেহেতু 1 মোল আদর্শ গ্যাসের জন্য পিভি সমান হচ্ছে RT, পিভি সমান হচ্ছে RT। তাহলে আমরা ফাইনালি গিয়ে যেটা পাচ্ছি দেখতে পাচ্ছ যে c সমান হচ্ছে √3RT বাই m। এই সমীকরণটি তোমরা অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ হচ্ছে এটি। c সমান হচ্ছে √3RT বাই m। এই পর্যায়ে আমরা যে জিনিসটি দেখব যে এই যে বর্গমূল বর্গবেগ বা আরএমএস বেগ, সাধারণত গ্যাসের গতিশক্তি হিসাব করার ক্ষেত্রে কিন্তু এই বর্গমূল বর্গবেগ ব্যবহার করা হয়ে থাকে মোট গতিশক্তি হিসাবের ক্ষেত্রে। কেন সেটা করা হয় সেই জিনিসটি আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। মনে করো যে একটি গ্যাসের দুটি অণুর গতিবেগ আমরা ধরি একটি গ্যাসের দুটি অণুর মধ্যে প্রথম অণুর গতিবেগ হচ্ছে 4 সেন্টিমিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় অণুর গতিবেগ হচ্ছে 6 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা তাহলে এখানে লিখি অতএব গ্যাসের মোট গতিশক্তি তাহলে অণুগুলির মোট গতিশক্তি হবে, এখানে লক্ষ্য করো যে হাফ m ইন্টু ভি স্কোয়ার। ভি হচ্ছে আমাদের এই যে 4 স্কোয়ার, এটা হচ্ছে প্রথম অণুর, আর দ্বিতীয় অণুর ক্ষেত্রে হচ্ছে হাফ m ইন্টু 6 স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 8m আর এখানে হচ্ছে 36 18 অর্থাৎ 18m সমান হচ্ছে 8 8 16 26m। এটা হচ্ছে। এখন আমরা এই দুইটা অণুর গড় গতিবেগ আগে বের করি। সুতরাং এখন গড় গতিবেগ অণু দুটির গড় গতিবেগ যদি আমরা বের করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে 4 প্লাস 6 ডিভাইড বাই হচ্ছে 2 হচ্ছে কত 5 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন এই গড় গতিবেগকে ধরে যদি আমরা গ্যাসের গতিশক্তি হিসাব করি, অতএব গ্যাসের গতিশক্তি হিসাব করে তাহলে দুইটা অণু যেহেতু, তাহলে 2 ইন্টু হাফ m ইন্টু হচ্ছে 5 স্কোয়ার সমান দেখতে পাচ্ছ যে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 25m। এই পর্যায়ে আমরা এই আরএমএস বেগ নির্ণয় করি। আরএমএস বেগ এখন অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগ বর্গমূল গড় বর্গবেগ অর্থাৎ সি যদি আমরা হিসেব করি সেক্ষেত্রে এখানে লক্ষ্য করো, তাহলে যেহেতু দুটি অণুর গতিবেগ দেওয়া আছে তাহলে অণুসমূহের গতিবেগের এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা হচ্ছে 6 স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আমাদের 2। তাহলে এখানে হচ্ছে লক্ষ্য করো আমাদের 4 4 16 6 36 ডিভাইড বাই হচ্ছে 2
তাহলে সমান হচ্ছে 12 4 5 52 ডিভাইড বাই 2 সমান হচ্ছে কত হচ্ছে 26। তো বর্গমূল গড় বর্গবেগ ধরে যদি আমরা গ্যাসের গতিশক্তি হিসাব করি, অতএব গ্যাসের গতি শক্তি যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে লক্ষ্য করো যেহেতু আমাদের দুইটা অণু ছিল, তাহলে এখানে তো অবশ্যই আমাদের 2 × হাফ m, আর এখানে হচ্ছে এটা √26 সি এর মান। তাই এটাকে যদি স্কোয়ার করি তাহলে দেখতে পাচ্ছ যে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 26 m। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো যে স্পষ্টতে দেখা যাচ্ছে যে গ্যাসের দুটি অণুর আমরা গতিবেগ ধরেছিলাম 4 এবং 6। এই দুটা গতিবেগ ধরে গ্যাসের গতিশক্তি হিসাব করে দেখা গিয়েছিল যে এখানে 26 m হয়েছে। এখন এরপরে যেটা আমরা করেছি যে এই দুইটা অণুর গড় গতিবেগ বের করেছে, সেই গড় গতিবেগ ধরে যদি গ্যাসের গতিশক্তি হিসাব করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 25 m। এরপরে যেটা করেছে যে এই দুইটা গতিবেগ দিয়ে যদি আমরা বর্গমূল গড় বর্গবেগ বের করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে √26 হয়, এবং এইটা ধরে যদি আমরা গ্যাসের গতিশক্তি হিসাব করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে গতিশক্তিটা পাওয়া যাচ্ছে সেটা প্রকৃত গতিশক্তির সমান হচ্ছে। আর গড় গতিবেগ ধরে যদি গতিশক্তি হিসাব করি, সেক্ষেত্রে কিন্তু মান কম হচ্ছে। আর এ কারণেই এই গড় গতিবেগ বাদ দিয়ে কিন্তু বর্গমূল গড় বর্গবেগ ব্যবহার করেই গতিশক্তি হিসাব করা হয়ে থাকে। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব যে কিভাবে গতীয় সমীকরণ থেকে গ্যাসের গতিশক্তি হিসাব করা যায়। আমরা আবারও সমীকরণটি একটু লিখে নেব। আমাদের সমীকরণটি ছিল পিভি সমান হচ্ছে 1/3 mn c² সমান পিভি সমান হচ্ছে, এখানে লক্ষ্য করো যে 2/3 ইন্টু এনটা এখানে দিই ইন্টু হাফ m c² implies that PV সমান হচ্ছে 2/3। এখানে লক্ষ্য করো যে হাফ m c² এটা হচ্ছে একটি অণুর গড় গতিশক্তি, আর তাকে অণুর সংখ্যা দিয়ে গুণ করার কারণে এটা হচ্ছে অণু সমূহের মোট গতিশক্তি। এটা হচ্ছে অণু সমূহের মোট গতিশক্তি। আমরা এই পাশে নিয়ে আসি, অতএব অণু সমূহের মোট গতিশক্তি সমান হচ্ছে, এটা যদি ওই পাশে যায় সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে কি 3/2 PV। এটা হলো, এখন n মোল গ্যাসের জন্য আমরা জানি n মোল গ্যাসের জন্য আমরা জানি হচ্ছে PV সমান কি nRT। সুতরাং n মোল গ্যাসের জন্য মোট গতিশক্তির সমীকরণটি হবে আমাদের, আমরা এখানে পিভির পরিবর্তে এই মানটা বসিয়ে দেব, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 3/2 nRT। এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ, আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে এই সমীকরণটিরও প্রয়োজন পড়বে। আমি আশা করি তোমরা এটাও মনে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরেকটি গতিবেগ আছে, সেটি হচ্ছে সম্ভাব্যতম গতিবেগ। সম্ভাব্যতম গতিবেগটি হচ্ছে
গ্যাস অণুসমূহের মধ্যে যে আন্তঃসংঘর্ষ হয়, এই আন্তঃসংঘর্ষের ফলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় অণুসমূহ বিশেষ মুহূর্তে বিশেষ বেগপ্রাপ্ত হয়। অধিকাংশ অণুর মধ্যে বিশেষ মুহূর্তে যে বিশেষ বেগ প্রাপ্ত হয় সেটাকে বলা হয়ে থাকে সম্ভাব্যতম বেগ। সম্ভাব্যতম বেগের একটি সমীকরণ রয়েছে, তোমরা অবশ্যই সেই সমীকরণটি অবজেক্টিভের জন্য মনে রাখবে। সম্ভাব্যতম বেগকে সাধারণত প্রকাশ করা হয়ে থাকে আলফা দিয়ে। আলফা হচ্ছে আমাদের √2RT/m। আর আজকে আরও দুটি যে সমীকরণ আমরা পড়েছি, একটি হচ্ছে বর্গমূল গড় বর্গ বেগ বা আরএমএস বেগ, সেটার সমীকরণ হচ্ছে আমাদের 3RT/m, এবং আরেকটি ছিল গড় বেগ, সেটা হচ্ছে √8RT/m। তোমরা অবশ্যই এই সমীকরণ তিনটি সমীকরণ মনে রাখবে অবজেক্টিভের জন্য। এমনকি আমাদের মাঝখানের যে সমীকরণটি আছে, এই সমীকরণটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি সমীকরণ। আমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পারি। মনে করো যে বলা হলো যে প্রমাণ অবস্থায় নাইট্রোজেন অণুর আরএমএস বেগ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটি সমাধান করতে পারি লক্ষ্য করো। আমরা জানি যে আরএমএস বেগ হচ্ছে সি সমান হচ্ছে √3RT/m। যেহেতু এখানে প্রমাণ অবস্থা বলা হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি অর্থাৎ 273 কেলভিন, আর এখানে 8.314 জুল পার কেলভিন পার মোল। এম হচ্ছে নাইট্রোজেন, যেহেতু আণবিক ভর হচ্ছে 28 গ্রাম পার মোল। যেহেতু আমরা এখানে এসআই পদ্ধতিতে নিয়েছি, কাজে এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করতে হবে। 0.028 কিলোগ্রাম পার মোল। সি সমান হচ্ছে হোয়াট, আমরা এখানে বসাই দিই √3 × 8.314 ইন্টু হচ্ছে 273 ডিভাইড বাই হচ্ছে 0.028। একটু ভাগ করতে হচ্ছে, ভাগ করলে হবে 493.197 মিটার পার সেকেন্ড। এটা আমার আনসার হয়ে যাবে। আমরা আরও একটি অঙ্ক করি, গতিশক্তির একটি অঙ্ক করব। মনে করো যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি কত হবে? আমরা একটু আগে আরেকটি সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অণুসমূহের মোট গতিশক্তি, অণুসমূহের মোট গতিশক্তির সমীকরণ ছিল 3/2nRT। এটা ছিল গতিশক্তির সমীকরণ। এখানে আমাদের যেহেতু 22 গ্রাম বলা হয়েছে, কাজে n সমান তোমরা জানো W/m। তাহলে এখানে 22 গ্রাম দেওয়া আছে, আর আমাদের এটা বলেছি আমরা এই কার্বন ডাইঅক্সাইড বলেছি, কাজে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের 44 যদি হয়, এখানে আমাদের হয়ে যাবে 0.5 মোল। আর তাপমাত্রা বলা হয়েছে 37, তাহলে 273 প্লাস 37 কেলভিন, তাহলে এখানে 7 3 10 130 এত। আর আমাদের দরকার হচ্ছে আর এর মান, তো এখান থেকে আমরা পাচ্ছি আর হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল।
তাহলে সেক্ষেত্রে আমাদের গতিশক্তি হয়ে যাচ্ছে, এখানে আমরা বসাই দিতে পারি 3/2 ইন্টু 0.5 ইন্টু হচ্ছে 8.314, আর এটা হচ্ছে 310। আমরা যদি এখানে গুণ করতে হবে, গুণ আমরা করে নেই। 1932 জুল। তাহলে এটা হচ্ছে আমাদের 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মোট গতিশক্তি। এটাই হচ্ছে আনসার। তবে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং আজকে যে দুটি অঙ্ক করিয়ে দিলাম এই দুইটা তোমরা ভালো করে বুঝে বইয়ের মধ্যে অনুশীলনীতে আরও বেশ কিছু গাণিতিক সমস্যা রয়েছে, সেগুলো তোমরা সমাধান করবে। আর আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সকলের ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।